হঠাৎ করেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, ঘটনা শুরু হয়ে গেছে। এই তোলপাড় সৃষ্টির যে আউটকাম, এটা স্পষ্ট হচ্ছে। এই যে মাহফুজ আসিফ একই সুরে 111-এর পদধ্বনির কথা বলে জাতিকে সতর্ক করছে, জামাত শিবিরকে আব্বা আব্বা ডাকছে, যে তোমাদেরই সবচেয়ে বেশি অবদান আব্বা, আপনারাই কোঅর্ডিনেশন করেছেন, আপনারাই আন্দোলন চালিয়ে নিয়েছেন। লাইনগুলো খেয়াল করেছেন? আন্দোলন চালিয়ে নিয়েছে, কোঅর্ডিনেশন করেছে, জনশক্তি দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষের অ্যাপ্রিসিয়েশন করেছে মাহফুজ। কিন্তু সবার উপরে শিবির, মানে শিবিরকে মাস্টার মাইন্ড আব্বা মানতে রাজি, ভাই আমাদেরকে বাঁচাও। তারপর এটা কেন ঘটেছে জানেন? এটা সরকারের ভিতরে মারাত্মক গ্রুপিং, উপদেষ্টাদের মধ্যে মারাত্মক দ্বন্দ্বের ফলে। কি দ্বন্দ্ব? এই সরকারের উপর যাদের প্রভাব 60%, তারা চায় ইউনূস চলে যাক, এবং ইউনূসের পন্থী যারা বা এনসিপি কে যারা ওন করে, এদেরকে চায় না, এদেরকে আউট করতে চায় সরকার থেকে। এই ন্যারেটিভ নির্মাণ করছে, ইউনূসকে ব্লেম করছে। এই সরকারের এই ইউনূসের একদম ক্লোজ দুইজন উপদেষ্টা আসিফ মাহফুজকে ব্লেম করছে। সরকারের উপর মারাত্মক প্রভাব বিস্তারকারী একটা অংশ টিআইবি ইফতেখারুজ্জামান, তিনি উপদেষ্টা নয়, কিন্তু এই সরকারের ভিতরে মারাত্মক প্রভাবশালী। প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ইন্ডিয়ান নেক্সাস। অর্থাৎ ইফতেখারুজ্জামানকে, তার বক্তব্যকে আপনি 10 জন উপদেষ্টার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে পারেন। তো তিনি বাজারে বয়ান ছেড়েছেন এনসিপি কিংস পার্টি, তাদের 2 জন সরকারে, কিন্তু একটু ভদ্রতার কারণে বললেন না তাদের 3 জন সরকারে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ওটা একটু ছাড় দিয়েছেন, যেহেতু ইউনূসের সাথে আবার অন্য দিক থেকে ভালো সম্পর্ক। তাদের 2 জন সরকারে, মানে আসিফ, নাহিদ, আসলে 3 জন মিন করেছে বা আরো আছে। অতএব এদেরকে সরাও। আর এদেরকে এমনি এমনি সরাবে? ইউনূস কি এদেরকে সরাতে দিবে? প্রফেসর ইউনূসের কাছে আসিফ মাহফুজের 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আনলেও ইউনূস সাহেব ওটা শোনেনি না। তাদেরকে লাগবে ইউনূসের, এটা ইউনূস সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আর এই ইফতেখারুজ্জামান বা প্রথম আলো, ডেইলি স্টার, আমেরিকা, ভারত, নেক্সাস, আমেরিকান হিসাবটা এখানে জটিল, কারণ ইউনূস নিজে আমেরিকাপন্থী। তারপরও আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলে কথা, অনেক হিসাব আছে। তারা জানে যে এমনি এমনি ইউনূস, এই কিংস পার্টি যদি বলা হয় যে এনসিপি কিংস পার্টি, এর অর্থ হচ্ছে এটা অবৈধ, এটা হারাম, জারজ। কারণ একটা নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, একটা পার্টিকে সমর্থন করতে পারে না। যদি করে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকে না, তাদের ক্ষমতা থাকার বৈধতা হারায়। তাহলে ইফতেখারুজ্জামান মানে এই সরকারের 60%, বিশাল গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, ভারত, আমেরিকা, নেক্সাস। তারা কি বলছে আমি ব্যাখ্যা করছি। তারা কি বলছে? যে তারা হারাম কাজ করছে, এনসিপি কে প্যাট্রোনাইজ করছে, কিংস পার্টি। এখানে কিং কিন্তু ইউনূস নিজে, আর ইউনূসের আন্ডা বাচ্চা হচ্ছে আসিফ মাহফুজ। অতএব মূল অভিযোগটা কিন্তু ইউনূসের বিরুদ্ধে। অতএব এই হারাম কাজ করছে, এদের রাখা যায় না, এদেরকে সরাও। এখন এমনি এমনি তো সরবে না, তাহলে কি? সেনাবাহিনীর মাধ্যমে কোনোভাবে বাধ্য করো, তারপরে আমরা 111 টাইপের কিছু একটা করবো, মানে পর্দার অন্তরে মিলিটারি বা অন্য কেউ চালাক। দেশের অবস্থা ভালো না, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারছে না, সেনাবাহিনী পর্দার অন্তরের ক্ষমতা চালিয়ে সব ঠিক করে দিবে। এইটা হচ্ছে সরকারের একটা অংশের দৃষ্টিভঙ্গি। আর আরেকটা অংশ মাহফুজ এবং আসিফ মাহমুদরা, তাদের সাথে আরো অনেকে আছে, তাদের দৃষ্টিভঙ্গি কি? না না, এগুলো 111, এগুলো ঠেকাও। এনসিপি কে কিংস পার্টি বলে ইউনূসকে আমাদেরকে দায়ী করা মানে 111 আনার চেষ্টা, ঠেকাও। তাহলে এই সরকারের ভিতরে যে তোলপাড় চলছে এবং তার আউটকাম যে স্পষ্ট, সেই আউটকাম হিসেবে যে ঘটনা ঘটে গেছে 111-এর পদধ্বনির কথা, আমি কয়েকটা আলোচনা আশা করি আপনাদেরকে একদম স্পষ্ট করে বোঝাতে পেরেছি। অতএব ওই টিআইবির বক্তব্যই 111-এর ন্যারেটিভ, 111-এর গ্রাউন্ড। যদিও 111-এর গ্রাউন্ড অনেক আগে থেকে, 111-এর জন্য নানান পক্ষ বসে আছে, এটা নিশ্চিত। অনেক বিশাল বিশাল পাওয়ারফুল লোক বসে আছে। কারণ দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকা যায়, রাজনৈতিক দলগুলোকে ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ করে, জরুরি অবস্থা জারি করে যদি তারা ক্ষমতা এক্সারসাইজ করতে পারে, এটা কে না পারে? কে না চায়? এটা সবাই চায়। যেমন সাবেক সেনাপ্রধানরা কমপক্ষে 5-10 জন পাবেন এই আশায় বসে আছে। এবং সেনাবাহিনীরও অনেকে, যে ওয়াকার তুমি তো এমনিতেই বেকায়দায়, তোমার চাকরি থাকে কিনা বলা যায় না, আর চুপ্পু, সেও রাজি হয়ে যাবে নিঃসন্দেহে।
আর বিএনপিকে রাজি করানোর চেষ্টা কেউ কেউ করতে পারে, বা বিএনপির কনসেন্ট থাকতে পারে যে না, এই ইউনূস এইভাবে থাকলে ঘুরে ফিরে কিংস পার্টি দেখবা যে গ্রাম সরকাররা গঠন করে তাল বাহানা করে ওই জিয়াউর রহমান যেটা করেছিল, এই এনসিপি কে বিরাট পার্টি বানিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে যাবে। তার চাইতে বাবা ইউনূস সরাতে তোমরা রাজি হও, 111 তোমাদের সম্মতি দাও। বিএনপি এই সেন্সে রাজি হতে পারে। তো এই টিআইবির বক্তব্যটাই হচ্ছে এখানে মূল গ্রাউন্ড। এনসিপি এবং প্রথম আলো এটা খুব গুরুত্বের সাথে রিপোর্ট করছে। প্রথম আলো কম না, এনসিপি কিংস পার্টি তাদের দুজন সরকারে টিআইবি নির্বাহী পরিচালক গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানী ধানমন্ডি টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। কর্তৃত্ববাদী সরকারের পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে টিভি। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরাও ছোট ছিলাম কিন্তু আমরা সব জানি। 111 ঘটার প্রেক্ষাপট কিন্তু এই এনজিও গুলোই তৈরি করে, মার্কিন পন্থী এনজিও গুলো। অতএব সেই টিভি আবার সোচ্চার। আবার 2 দিন আগে আর এক 111 এর দালাল মনে আছে, সেই কি ভট্টাচার্য যেন, দেবপ্রিয় ভট্টাচার্য, 111 এর এক দালাল সুবিধাভোগী। সে বলেছে ইউনূসের এক্সিট পলিসি ভাবা উচিত, মানে ইউনূস সরাও। মিলে যাচ্ছে ওই দেবপ্রিয়র কথা আর এই ইফতেখারুজ্জামানের কথা একই। আরে ভাই, যদি কিংস পার্টি একটা সরকার লালন করে তো সেই সরকারকে তো সরানো দরকার। সেই সরকার তো নিরপেক্ষ নয়। বিএনপি তো সেই সরকার সরাতে চাইবেই, কারণ কিংস পার্টি তৈরি করে তো ক্ষমতা এনে দিতে। জিয়াউর রহমান কিংস পার্টি করে তো বিএনপির সাথে সাথে ক্ষমতা এনে দিয়েছিল, এরশাদ এনে দিয়েছিল। এখন সাথে সাথেই তো ক্ষমতায় বসিয়ে দিবে ইউনূসের কিংস পার্টি এনসিপি। অসম্ভব না। দেখবেন স্থানীয় সরকার নির্বাচন দিল, আবার এনসিপির যে 24 দফা ইশতেহার, তার মধ্যে গ্রাম সরকার আছে, গ্রাম সরকার গঠন করে দিল, গ্রাম পার্লামেন্ট ধরে ধরে সরকার লোক বানিয়ে বললো যে তোমরা এনসিপি করবা, তোমাদেরকে এই পোস্ট দিই। কোনো ব্যাপার না। বিএনপি জামাতের নেতাদের কিছু গ্রেপ্তার করে চাঁদাবাজির অভিযোগ, আর বিএনপি তো আগেই টোপ গিলেছে, তাদের গ্রেপ্তার করা সোজা, এমনি তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সম্ভব। সরকার চাইলে কোনো একটা দল গঠন করে তাদেরকে সিস্টেমে তালবাহানা করে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনে দিয়ে দেওয়া সম্ভব। এটি সরকারের এক গ্রুপ বিরোধিতা করছে, আর এক গ্রুপ চাচ্ছে যে এই সিস্টেম করি। এই জন্য খেলা শুরু হয়ে গেছে, যার ফলে ওই মাহফুজদের কান্নাকাটি। এখন রাজনীতির বল জামাত শিবির জনতার হাতে, এই জন্যই জামাত শিবিরকে আব্বা আব্বা বলছে মাহফুজরা। তারা যদি বলে না আমরা উল্টোপাল্টা কিচ্ছু মানবো না, তবে হ্যাঁ, কিংস পার্টি হওয়ার সুযোগ কাউকে দেওয়া উচিত না, এটা অনৈতিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করবো, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে যেটা বলতে চাই, আওয়ামী লীগের গেরিলা বাহিনী, গেরিলা ট্রেনিং, এবং এটা নিয়ে যে সকল নাটক হচ্ছে, এই নাটকের নিন্দাবাদ জানাচ্ছি। যারা এই নাটক করছে তারা সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে। যারা এই নাটক করছেন তারা আগামীতে যারা ক্ষমতা আসতে চান নির্বাচনের মাধ্যমে, তাদেরকে ভয় দেখাচ্ছেন। এবং এই নাটকের মাধ্যমে জল ঘোলা করার জন্য এবং বাংলাদেশকে একটা বিশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য যে মাস্টার প্ল্যান তারা করছেন, এতে কোনো পক্ষে লাভ হবে না, বরং সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। শিরোনামে যেটা বলছি যে মানে বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগ গেরিলা ট্রেনিং করবে, তা বাংলাদেশের মধ্যে বসুন্ধরাতে কনভেনশন সেন্টার ভাড়া করে। তারপর সেখানে সেনাবাহিনীর একজন কর্মরত মেজর এসে এই ঢাকায় বসুন্ধরার মতো জায়গাতে কনভেনশন সেন্টার ভাড়া করে আওয়ামী লীগের লোকদেরকে ঢাকা শহর থেকে জড়ো করে সেখানে বসিয়ে ঘন্টার পর ঘন্টা তাদেরকে শিক্ষা দিবেন কিভাবে AK-47 চালাতে হয়, কিভাবে গ্রেনেড মারতে হয়, কিভাবে গুপ্ত হত্যা চালাতে হয় প্রকাশ্যে। মানে মস্তিষ্কে যদি পছন্দ ধরে, কি পরিমাণ অনুর্বর মস্তিষ্ক হলে একটা মানুষ এই ধরনের চিন্তা করতে পারে এবং এই ধরনের গল্প মানে তৈরি করতে পারে। দ্বিতীয়ত, যে এখানে শিরোনামে ব্যবহার করছি যে দামড়া কি আর গাছে ধরে। আপনারা তো দামড়া জানেন, আমরা সাধারণত গরুর বাচ্চাকে দামড়া বলি। এবং এই দামড়াদের ছেলে, মানে ধরুন প্রকৃতিগতভাবে গরুর যে বাচ্চা, মেয়ে বাচ্চা যেগুলো হয়, গাভী, তো সেগুলো একটু মানে প্রকৃতির ছেলে মেয়েদের মধ্যে যে ধরনের থাকে, একটু শান্তশিষ্ট হয়। কিন্তু যেগুলো ছেলে বাচ্চা হিসেবে, ষাঁড় হিসেবে ভবিষ্যতে হবে, বা যেগুলো আবাল হবে, মানে যাদের বিসি কেটে ফেলা হবে, আবাল হবে,
তাদের যে প্রাথমিক অবস্থা, শৈশব থেকে কৈশোরের যে তার যে উত্থানটা, বাছুর থেকে যখন সে বলদ অথবা ষাঁড় হবে, এর মাঝামাঝি যে জায়গাটি কৈশোর, ওটাকে বলা হয় দামড়া। তখন তার শিং উঠেনি, কিন্তু সে দামড়া আশ্চর্য আশ্চর্য ঘটনা করে। তখন তার পৌরুষত্ব আসেনি, তখন সন্তান উৎপন্ন করার মতো বীর্য তার শরীরে তৈরি হয়নি, কিন্তু সে দেখা গেল দামড়া তার মায়ের সঙ্গে সঙ্গম করার জন্য মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপরে আপনার তার শিং হয়নি, কিন্তু এই অবস্থাতে সে দেখা গেল শিংওয়ালা একটা বড় গরু, কিংবা ধরুন কোনো গৃহকর্ত্রী বা গৃহের মালিক সে বসে আছে, তার উপর আক্রমণ করে বসলো। এবং এই দামড়া, সে জানে যে তার দাঁত শুধুমাত্র ঘাস খাওয়ার জন্য। দামড়া কিন্তু অনেক সময় অনেকে কামড় দিয়ে ফেলে, ভীষণ রকমভাবে কামড় দিয়ে ফেলে। তার একটা দুইটা তিন চারটা দাঁত উঠে, কিন্তু সে জোরে কামড় দেয়। এরপর সে যেখানে সেখানে চাটাচাটি করতে যায়, তার ধারালো জিব্বা দিয়ে সে যা পারে সব কিছু, এমন কোনো জিনিস নাই যে দামড়া সেগুলো টেস্ট না করে। তো এই কারণে বলা হয় যে মানে আমরা যখন কোনো নির্বোধ, বেকুব, রুচিহীন, অপদার্থ, তারপরে ব্যক্তিত্বহীন কোনো মানুষকে বোঝাতে চাই অনেকগুলো, তাকে আমরা বলি দামড়া। তো দামড়া জমিনে থাকে এবং গরুর পেট থেকে বের হয়, এগুলো বৈশিষ্ট্য। এখন সেই দামড়াকে আমরা আরও, যাকে বলা হয় মানে ছোট করার জন্য, আরও আশ্চর্য করার জন্য, আরও ব্যঙ্গাত্মক করার জন্য আমরা এই বাংলা ভাষায় ব্যবহার করি দামড়াকে আর গাছে ধরে। এখন এই ধরনের গল্প আমার কাছে মনে হয় যে একটা দামড়া যদি গরুর পেট থেকে না বের হয়ে কাঁঠাল গাছে একটা দামড়া জন্ম হয় এবং কাঁঠালের মতো একটা দামড়া ঝুলে থাকে, ওই দামড়াও সাধারণত এই ধরনের গল্প বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। বোঝার চেষ্টা করুন যে গেরিলা যুদ্ধ কাকে বলে। বাংলাদেশের এই মাটিতে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। 1000, 2000, 3000, 5000 বছরে কখনো গেরিলা যুদ্ধ হয়নি। গেরিলা যুদ্ধ কাকে বলে? গেরিলা যুদ্ধ কাকে বলে সেটা যদি দেখতে চান, তাহলে তালেবানরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে সেটা একটু দেখে আসেন। তারপরে ভাইকিংসরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, ভ্যান্ডালরা কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, এই দামড়াদেরকে ভ্যান্ডালদের ইতিহাস পড়তে বলেন। তারপরে তাদেরকে সেই মানে অ্যাসাসিনেশন গ্রুপ, হাসাসিন গ্রুপ, আত্মঘাতী গ্রুপ কিভাবে মোর দ্যান 200 ইয়ার্স গেরিলা যুদ্ধ করেছে, আইএস কিভাবে গেরিলা যুদ্ধ করেছে, এই জিনিসগুলোর উপর গবেষণা করতে বলেন। তাহলে দেখবেন যে ওই যোদ্ধা, ওই মাটি, ওই পরিবেশ এই বাংলায় নেই। ফলে কখনো এখানে গেরিলা যুদ্ধ হয়নি, এখানে সম্মুখ যুদ্ধ হয়েছে। 71-এর যে যুদ্ধটি, এটাকে অনেকে গেরিলা বলার চেষ্টা করে, কিন্তু এটা কোনো অবস্থাতে গেরিলার মধ্যে পড়ে না। এটা স্বীকৃত ঘোষিত যুদ্ধ, স্বীকৃত ঘোষিত যুদ্ধ। এখানে যোদ্ধারা কৌশলগত কারণে কখনো পিছিয়ে গেছে, কখনো পালিয়ে থেকেছে, কখনো আক্রমণ করেছে, কিন্তু এটাকে ঠিক ওই গেরিলা অসংগঠিত কোনো গোষ্ঠী, তারা মানে যাকে বলা হয় সীমিত মানে স্বার্থ, তারপরে শেষে সুনির্দিষ্ট কর্মকাণ্ড, সীমিত স্বার্থ সুনির্দিষ্ট কর্মকাণ্ড নিয়ে যখন আজীবন যুদ্ধ করার, শত শত বছর ধরে যুদ্ধ করার একটা যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি 71 সালে ছিল না। তারা একটা সিস্টেমেটিক ওয়েতে রাষ্ট্র ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য পিছনে চেইন অফ কমান্ড ছিল, ভারত ছিল, ভারতীয় সেনাবাহিনী ছিল। তো এটার সঙ্গে আসলে সেই গেরিলা হয় না। 2 নম্বর হলো যে আওয়ামী লীগ যে কয়বারই ক্ষমতা এসেছে, প্রায় সব সময়টাতে তারা কতগুলো ক্রিটিক্যাল সময় পার করেছে। ফলে গেরিলা যুদ্ধ কি, কত প্রকার, এখানে বাংলাদেশে কি ব্যর্থতা, পুরো জিনিস তাদের মুখস্থ। এখানে যত সন্ত্রাস হয়েছে গেরিলা যুদ্ধের নামে, জাসদ করেছে, জাসদ আসলে আওয়ামী লীগের সৃষ্টি করা। মানে আওয়ামী লীগের ক্রিম, যারা ছাত্রলীগের ক্রিম, তারাই আসলে আওয়ামী লীগ থেকে বের হয়ে আওয়ামী লীগকে হটানোর জন্য ছাত্রলীগ করেছে। তো কাজেই গেরিলা কাকে বলে তারা তো জানে, মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছে। গেরিলা কাকে বলে তারা খুব ভালো করে জানে। এবং এই বাংলাদেশে সন্ত্রাস করে বা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে সফল হয়েছে এরকম সম্ভাবনা গত 100 বছরের ইতিহাসে শূন্য। ফকির মজনু শাহর বিপ্লব বলেন, সন্ন্যাসী বিপ্লব বলেন, তেভাগা আন্দোলন বলেন, মাস্টারদা সূর্য সেনের যে বিদ্রোহ বলেন, নকশাল আন্দোলন বলেন, সব ব্যর্থ। সিপাহী বিপ্লব বলেন, মানে রাষ্ট্রশক্তির সাথে আসলে সেটা কখনো পেরে ওঠেনি। তো এই জিনিসগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কি জানে না? এরপরে 75-এর 15ই আগস্টের পর কাদের সিদ্দিকী এরকম একটা গেরিলা বাহিনী করার চেষ্টা করেছিলেন। 71-এ তো তার একটা বিরাট বাহিনী ছিল, 10 থেকে 12 হাজার লোক তার আন্ডারে ছিল, সশস্ত্র মানুষ। তো সেই মানুষ তিনি চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার পেছনে
ভারতের সরাসরি হাত ছিল, এবং তখন তিনি সেই চেষ্টা বাংলাদেশে বসে করতে পারেনি। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতের সীমান্তের উপারে গিয়ে নিরাপদ আশ্রয় পৌঁছে ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য, 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 শূন্য।